ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকের ফিলোজফি ক্লাসে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ের আমরা ক্লাসগুলো ইতিমধ্যে করেছি। আজকে ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বচন বা যাকে ইংরেজিতে বলা হয় প্রপোজিশন, বচন বা প্রপোজিশন নিয়ে আজকে আলোচনা করব। দেখো, বচন আমরা যুক্তিবিদ্যায় যাকে বচন বা প্রপোজিশন বলি, ব্যবহারিকভাবে বা সাধারণত তাকেই কিন্তু আমরা বাক্য বলে থাকি। তার মানে আমরা আমাদের মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য কি ব্যবহার করি? বাক্য ব্যবহার করি, এবং সেই বাক্যগুলো ব্যাকরণ সম্মত বাক্য। সেই ব্যাকরণ সম্মত বাক্য আর তর্কবিদ্যায় আমরা সেই বাক্যগুলোকেই কিন্তু আসলে বচন বলে থাকি, ঠিক আছে? কিন্তু যে কোনো কিন্তু বাক্যই যুক্তিবিদ্যার বচন হতে পারে না। কথাটা কি না, আমাদের মনের ভাব বাক্যের মাধ্যমে প্রকাশ করি, সেই যে কোনো বাক্যই কিন্তু যুক্তিবিদ্যায় বচন হতে পারে না। অর্থাৎ বাক্যগুলোই কিন্তু বচন হয়, কিন্তু যে কোনো বাক্য বচন হতে পারে না। কিন্তু যে কোনো বচন কিন্তু বাক্য হতে পারে, অর্থাৎ বচন মাত্রই কিন্তু বাক্য, আর বাক্য মাত্রই কিন্তু কখনো বচন হতে পারে না। সব সময়ের জন্য বাক্য মাত্রই বচন হবে না। যেমন ধরো, কেন হবে না? না, বচনের ডেফিনেশনটা আমরা আগে বুঝে নিই, তাহলে কেন সব বাক্য বচন নয় এটা আমরা বুঝতে পারবো। বচন কাকে বলে? বচন হচ্ছে যে বাক্য সত্য বা মিথ্যা হতে পারে, যে বাক্যগুলো ট্রু অ্যান্ড ফলস হতে পারে। কি বলছি? বচন কি? বচন হলো যে বাক্য সত্য বা মিথ্যা হতে পারে। যে বাক্য, এটাই হচ্ছে বচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। যে বাক্যগুলো সত্য বা ট্রু অ্যান্ড ফলস হতে পারে, সেই বাক্যগুলোকেই আমরা বচন বলি। এবার কখন একটা বাক্য ট্রু হয়? একটা বাক্য তার যদি বাস্তবের সাথে বাক্যটার সঙ্গতি থাকে, যদি বাক্যটা বাস্তবসম্মত হয়, তাহলে সেই বাক্যটা ট্রু হয়। আর যদি বাক্যটা বাস্তবসম্মত না হয়, অর্থাৎ বাস্তবের সাথে সঙ্গতি সম্পন্ন না হয়, তাহলে সেই বাক্যটা হবে কি? ফলস। যেমন ধরো, বললাম ঘাস হয় সবুজ। ওকে, এটা বাস্তবসম্মত, তাহলে এই বাক্যটা কি? এই বাক্যটা ট্রু হতে পারে, তাহলে এই বাক্যটা ট্রু। আর যদি বলি মানুষ হয় অমর, তাহলে এই বাক্যটা কি? বাস্তবসম্মত নয়, কারণ মানুষ অমর হতে পারে না, তাহলে এটা বাস্তবের সাথে সঙ্গতি সম্পন্ন নয়, এটা ফলস। তাহলে যেহেতু ট্রুই হোক আর ফলসই হোক, বাক্য ট্রু হোক আর ফলসই হোক, যার মধ্যে, যে বাক্যের মধ্যে সত্য বা মিথ্যা হওয়ার শর্ত থাকবে, যে বাক্য সত্য বা মিথ্যা হতে পারে,
সেই বাক্যকেই আমরা বলবো কি বচন। কিন্তু আমাদের ভাষার জগতে এমন অনেক বাক্য আছে যেগুলোকে আমরা এই ট্রু ফলস, যার উপর আমরা ট্রু আর ফলসকে আরোপ করতে পারি না, বলতে পারি না যে এই বাক্যটা ট্রু বা এই বাক্যটা ফলস। আর যদি বাক্যটা ট্রু আর ফলস না হয় তাহলে সেই বাক্যটা কি হতে পারবে না? বচন হতে পারবে না। যেমন ধরো আমি বললাম, তাহলে এইগুলো বচন হতে পারে। আমি বললাম তোমার নাম কি? ওকে, তো এই বাক্যটাকে আমরা ট্রু বা ফলস কোনো কিছুই বলতে পারি না, ঠিক আছে? তাহলে বাক্যটাকে যেহেতু ট্রু ফলস কোনো কিছুই বলতে পারি না, তাই এই বাক্যটা কি হতে পারে না? এই বাক্যটা কখনো বচন হতে পারে না। কিন্তু এই বাক্যগুলো যেহেতু আমি ট্রু আর ফলস বলতে পারছি, তাই এরা কিন্তু বচন হতে পারে, বচন হয়, এরা কিন্তু বচন, ঠিক আছে? তাহলে বাক্য গঠনের, এই বচন গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো বাক্যটিকে সত্য বা মিথ্যা এই প্রশ্ন থাকতে হবে। তাহলে বাক্যের সাথে সত্য মিথ্যার প্রশ্ন জড়িত থাকলেই সেই বাক্যটা কি হয়ে যাবে? বচন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বাক্য আর বচনের মধ্যে একটা পার্থক্য পেলাম। কি পার্থক্য? না, সব বাক্য কিন্তু কি হতে পারে না? বচন হতে পারে না, যেহেতু সব বাক্যের সাথে সত্য মিথ্যার প্রশ্ন জড়িত থাকে না। কিন্তু সব বচন কিন্তু বাক্য হতে পারে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য বাক্য আর বচনের মধ্যে। আচ্ছা, 1 নম্বর পার্থক্য দেখো, আমরা পার্থক্যগুলো একটু লিখে লিখে বুঝি। বাক্য বচনের মধ্যে পার্থক্য। বাক্য ও বচনের মধ্যে পার্থক্য। তাহলে 1 নম্বর কি বললাম? বাক্য সব বাক্য বচন হতে পারে না, কিন্তু সব বচন বাক্য হবেই। এটা একটা 1 নম্বর পার্থক্য। 2 নম্বর দেখো, বাক্যের নির্দিষ্ট করে বচনের ক্ষেত্রে কি হয়? বচনের একেবারে নির্দিষ্ট 4টি অংশ থাকে, কিন্তু বচনের বাক্যের ক্ষেত্রে এরকম বচনের মতো নির্দিষ্ট 4টি অংশ থাকে না। তাই ব্যাকরণসম্মত যে বাক্যগুলো, সেই বাক্যগুলোর 2টি বা 3টি করে অংশ থাকে, উদ্দেশ্য থাকে, বিধেয় থাকে। ব্যাকরণসম্মত যে বাক্য সেগুলোর 2টি অংশ থাকে, 3টি নয়, 2টি অংশ থাকে, উদ্দেশ্য আর বিধেয়। আমরা একদম ছোটবেলা থেকেই ইংরেজিতেও আমাদের আইডেন্টিফাই করতে হতো যে আন্ডারলাইন করো কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট, ঠিক আছে? তাহলে বাক্যে সাবজেক্ট আর প্রেডিকেট এই 2টো অংশে বিভক্ত। কিন্তু বচনগুলো কি? বচনগুলো কিন্তু একেবারে 4টি অংশে বিভক্ত। তাহলে 2 নম্বর পার্থক্য কি? বাক্যের 2টি অংশ থাকে, ঠিক আছে? কি কি?
সাবজেক্ট, উদ্দেশ্য আর প্রেডিকেট, বিধেয়। বচনের ক্ষেত্রে কি হয়? বচনের কিন্তু চারটি অংশ। কি কি? এক, উদ্দেশ্য, দুই, আচ্ছা, 1 নম্বরে উদ্দেশ্য নয়, একটা বচনের ক্ষেত্রে প্রথমেই কিন্তু কি থাকে? পরিমাণ। পরিমাণ থাকে, তারপরে উদ্দেশ্য থাকে, তারপরে গুণ বা সংযোজক থাকে, আর 4 নম্বর কি থাকে? বিধেয়। তাহলে দেখো, বাক্যের দুটো অংশ থাকে, সাবজেক্ট আর প্রেডিকেট, কিন্তু একটা বচনের কটা অংশ? 4টে অংশ। পরিমাণ, উদ্দেশ্য, গুণ বা সংযোজক, আর 4 নম্বর হচ্ছে বিধেয়। ধরো উদাহরণসহ আমরা যদি দেখি যে ঘাস হয় সবুজ, ঠিক আছে? তাহলে দেখো, বাক্যের কর্তা ঘাস আর এটা প্রেডিকেট। তাহলে একটা বাক্যের দুটো অংশ, কিন্তু এটাকে যখন আমরা লজিক্যাল ফর্মে ট্রান্সফার করব, ঠিক আছে, এলএফ এ ট্রান্সফার করব, লজিক্যাল ফর্ম, তখন কি হয়ে যাবে? একটা পরিমাণ বসবে, সকল ঘাস হয় সবুজ। তাহলে সকলটা হয়ে গেল কি? এটা হচ্ছে পরিমাণ, ঘাসটা হলো উদ্দেশ্য, হয়টা এটা হলো গুণ, আর এটা হচ্ছে বিধেয়। ওকে, তাহলে একটা বাক্যের দুটি অংশ, সাবজেক্ট প্রেডিকেট, আর একটা বচনের 4টি অংশ থাকে, পরিমাণ, উদ্দেশ্য, গুণ বা সংযোজক বা বিধেয়। ঘাস হয় সবুজ, তা থেকে এলএফ করলে লজিক্যাল ফর্মে নিয়ে গেলে সকল ঘাস হয় সবুজ। তো দ্বাদশ শ্রেণীতে প্রথম তোমরা লজিক করছো, এই যে এলএফ লজিক্যাল ফর্মে যে আমরা ট্রান্সফার করলাম, এটা কিভাবে হলো, এটা আমরা পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে থাকবো। 3 নম্বর পার্থক্য হলো যে অনেক সময় কি হয়, ব্যাকরণসম্মত বাক্যে কর্তা অনেক সময় উহ্য থাকে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু উহ্য থাকে। যেমন বললাম যে দরজাটি বন্ধ করো, তাহলে এখানে ইউ উহ্য রয়েছে, অর্থাৎ সাবজেক্ট ব্যাকরণসম্মত বাক্যে উহ্য থাকে। কিন্তু একটা বচনের ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু কখনো উহ্য থাকে না। সাবজেক্টকে স্পষ্টভাবে বচনেতে উল্লেখ থাকতে হয়। তাহলে 3 নম্বর পার্থক্য কি না, বাক্যে সাবজেক্ট অনেক সময়তে কি থাকে, সব সময় নয়, অনেক সময় উহ্য থাকে, ঠিক আছে? যেমন ধরো বললাম এটা করো, তাহলে তুমি এটা করো, এখানে সাবজেক্ট কিন্তু উহ্য রয়েছে। ওকে, কিন্তু বচনের ক্ষেত্রে কি হবে? বচনে কিন্তু এই সাবজেক্টটা স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
স্পষ্টভাবে উল্লেখ থাকবে। 4 নম্বর পার্থক্য কি বলতে পারি? একটা বাক্য, ব্যাকরণসম্মত যে বাক্য, সেটা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই 3 কালেরই হতে পারে। কিন্তু একটা বচন সবসময় কি হবে? সবসময়ই বর্তমান কালের হবে। পার্থক্যটা কি বললাম না, বাক্য বর্তমান, অতীত, ভবিষ্যতের হয়। 3টে কালেরই হতে পারে, কিন্তু বচনগুলো সবসময় কি হবে? সবসময়ই হবে বর্তমান কালের। অতীত বা ভবিষ্যৎ কালের এগুলো হবে না। একটা ব্যাকরণসম্মত বাক্যে বিভিন্ন রকম ক্রিয়াপদ ব্যবহার হয়। খেলা, করা, খাওয়া, এরকম বিভিন্ন ক্রিয়াপদ ব্যবহৃত হয়। কিন্তু বচনের ক্ষেত্রে কি হয়? বচনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ক্রিয়াপদ ব্যবহৃত হয়, সেটা ভূ ধাতুর বর্তমান রূপটা ব্যবহৃত হয়। সব সময় কিন্তু সংযোজকটা ভূ ধাতুর বর্তমান রূপটা হয়। হয় সেটা সদর্থক হলে হয় হয়, আর নঙর্থক হলে নয় হয়। তার মানে পঞ্চম পার্থক্যটা কি এলো? পঞ্চম পার্থক্যটা হচ্ছে বাক্যে কি থাকে? ক্রিয়াপদ অনেক রকমের হয়। কিন্তু বচনের ক্ষেত্রে এই ক্রিয়াপদটা কি হয়? সংস্কৃত ভূ ধাতুর বর্তমান রূপ হয়। ঠিক আছে? যদি সেটা সদর্থক হয় তাহলে হয় বসে শব্দটা, আর যদি নঙর্থক হয় তাহলে সেক্ষেত্রে নয় বসে। ক্লাসে আমরা আলোচনা করলাম বচন বলতে কি বোঝায়, এবং বাক্য, ব্যাকরণসম্মত যে বাক্য এবং যুক্তিবিদ্যা সম্মত যে বচনগুলো রয়েছে, বচন, তাদের মধ্যে পার্থক্যগুলো কি কি, গুরুত্বপূর্ণ কতকগুলো পার্থক্য আমরা এই ক্লাসের মাধ্যমে আলোচনা করলাম।